কনকনে পৌষের সকাল, হিমেল হাওয়া আর কুয়াশার চাদরে ঢেকে আছে চারপাশ। শিশির ভেজা সকালে আপনাদের সাথে নিয়ে শুরু করতে চাই একটি চমৎকার দিন। চ্যানেল 24-এর সকালের আয়োজন সবাইকে নিয়ে নতুন দিনটিকে সফল ও সুন্দর করার আয়োজন। দর্শক, শুভ সকাল। আমন্ত্রণ কেউ স্টিল নিবেদিত সকাল 24-এ। দর্শক, আজ শনিবার 13ই পৌষ 1431 বঙ্গাব্দ এবং 28 ডিসেম্বর 2024 খ্রিস্টাব্দ, এবং আজ আপনাদের সাথে আছে আমি অতসী সেন। দর্শক, সকাল সকাল আপনাদের জানিয়ে দিব গেল 24 ঘন্টার আবহাওয়ার তথ্য এবং আজকের দিনের আবহাওয়ার পূর্বাভাস। চলুন দেখে নেই গেল 24 ঘন্টার আবহাওয়ার আপডেট। ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 28 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 17 ডিগ্রি সেলসিয়াস। রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 27 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা 13.8 ডিগ্রি সেলসিয়াস। রংপুরেও 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ছিল সর্বোচ্চ এবং 13.1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয় সর্বনিম্ন। ময়মনসিংহে 27.5 ডিগ্রি সেলসিয়াস ছিল সর্বোচ্চ তাপমাত্রা এবং 13.2 ডিগ্রি সেলসিয়াস ছিল সর্বনিম্ন তাপমাত্রা। সিলেটে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 28 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 14.3 ডিগ্রি সেলসিয়াস। চট্টগ্রামে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 28 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা 17.6 ডিগ্রি সেলসিয়াস। খুলনায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় 27.4 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় 15 ডিগ্রি সেলসিয়াস। বরিশালে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 27.6 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা 14.1 ডিগ্রি সেলসিয়াস। দেশের সর্বনিম্ন তাপমাত্রা তেঁতুলিয়ায় 9.5 ডিগ্রি সেলসিয়াস এবং দেশের সর্বোচ্চ তাপমাত্রা টেকনাফে 31.3 ডিগ্রি সেলসিয়াস। অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। সারা দেশে রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে। শেষ রাত থেকে সকাল পর্যন্ত দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। দর্শক, আপনাদের জানাচ্ছিলাম গেল 24 ঘন্টার আবহাওয়ার তথ্য এবং আজকের দিনের আবহাওয়ার পূর্বাভাস, এবং যেমনটি আমরা জানতে পারলাম যে আজকে সারাদিনে কিন্তু তাপমাত্রা শুষ্ক থাকার সম্ভাবনা রয়েছে, যদিও একটু তাপমাত্রা হ্রাসের কথা বলা হচ্ছে এবং মধ্যরাতে কিন্তু একটু হালকা বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। দর্শক, শীতকাল মানে কিন্তু পর্যটনের সময়। শীতের ছুটিতে পরিবার পরিজন নিয়ে সকলে একটু বেরিয়ে আসতে চায়। বান্দরবনের পর্যটন পরিস্থিতি জানবো আমরা। দর্শক, সেখানে রয়েছেন আমাদের সহকর্মী ইয়াসিনুল হাকিম। আমরা যুক্ত হব। ইয়াসিনুল, শুভ সকাল আপনাকে। আপনি এই মুহূর্তে বান্দরবনে রয়েছেন এবং আমি আপনার কাছে বান্দরবনের পর্যটন পরিস্থিতি জানতে চাই এবং একটি স্থবির অবস্থা শেষে কিন্তু বান্দরবনের পর্যটন পরিস্থিতি ক্রমেই উন্নত হচ্ছে। আসলে বর্তমানের কি অবস্থা সেটা আমাদের জানাবেন। শীত, বর্ষা, শরৎ, হেমন্তে পর্যটকের নতুন রূপ, তার প্রকৃতির সাথে সেই মেলবন্ধন তৈরি হয়। আমরা যদি বলতে চাই, দীর্ঘদিনের করোনার একটা বিষয় কাটিয়ে কিন্তু এখন প্রাণ ফিরে পেয়েছে পর্যটন নগরী বান্দরবানে। বিশেষ করে বান্দরবানের যে সমস্ত পর্যটন স্পটগুলো রয়েছে, প্রত্যেকটি স্পট এখন পর্যটকের মুখরিত। বিশেষ করে এই মাসের শুরু থেকে, ডিসেম্বরের শুরু থেকে কিন্তু মার্চ পর্যন্ত বেশ কিছু বুকিং রয়েছে হোটেলগুলোর মধ্যে। বিশেষ করে এই মাসটা পুরোটা একটা জমজমাট প্রাণ ফিরে পেয়েছে পর্যটন। আমরা ঘুরে দেখেছি গতকাল প্রান্তে লেক, শৈলপ্রপাত, টিম্বুক সহ বিভিন্ন নীলাচল সহ বিভিন্ন পর্যটন স্পটগুলো, প্রত্যেকটি পর্যটন স্পটে যেমন প্রাণ ফিরে পাওয়ার একটা স্বাচ্ছন্দ্য অনুভব করছিল পর্যটন কেন্দ্রগুলোতে। আমরা কথা বলেছিলাম পর্যটক স্পটগুলো যে সমস্ত পর্যটক ভবনে এসেছে তাদের সাথে। তারা আমাদেরকে যেটি বলেছে, দীর্ঘদিন বান্দরবানের নানান ঘটনার কারণে, বান্দরবানের ভবনের নিষেধাজ্ঞা নিরুৎসাহিত করার কারণে তারা আসতে না পারে, হঠাৎ বন্ধ এবং পর্যটক মুক্ত হওয়ার কারণে কিন্তু পর্যটকে মুখরিত হয়ে বিভিন্ন স্পটগুলোতে তারা ঘুরে বেড়াচ্ছে। এবং তারা যেমন এই প্রকৃতি, শীত আর বর্ষার এক এক সময় এক এক ঋতু বৈচিত্র্যের যে প্রকৃতিক পরিবর্তন, সেটিকে তারা যেমন দেখতে পাচ্ছে, পাশাপাশি পাহাড়ের পর্যটন শিল্পের যে ক্ষতিটি হয়েছে সেটি পুষিয়ে নেওয়ার কথাও বলছে আসলে পর্যটন সংশ্লিষ্টরা। আমরা কথা বলেছিলাম হোটেল মোটেল ওনার অ্যাসোসিয়েশনের মালিক পক্ষের সাথে। তারা আমাদেরকে যেটি জানিয়েছে
বান্দরবানে গত 2022 সাল থেকে নানা ঘটনার কারণে কিন্তু বিভিন্ন সময় বিভিন্নভাবে পর্যটন স্পটগুলো নিষেধাজ্ঞা ছিল। সে কারণে তাদের পর্যাপ্ত পরিমাণে ক্ষতি সাধিত হয়েছে, যেই ক্ষতিটি পুষিয়ে নিতে তাদের বেশ কিছুদিন সময় লাগবে বলে তারা জানিয়েছে। তবে এই ডিসেম্বরকে সামনে রেখে কিন্তু যে পরিমাণ বুকিং তারা পেয়েছে এবং যে পরিমাণ পর্যটকের তারা পেয়েছে, সেই ক্ষেত্রে পর্যটকদের সম্মিলিত যে পর্যটক সংশ্লিষ্ট যে পরিবহন, হোটেল, মোটেল, রিসোর্ট, অনার অ্যাসোসিয়েশন থেকে রেস্টুরেন্ট মালিক হয়েছে, তারাও কিন্তু বলছে তাদের যে ক্ষতিটি হচ্ছে সেটি তারা পুষিয়ে নিতে পারবে। পাশাপাশি পর্যটকদের নিরাপত্তার কথা বিষয় বিবেচনা করে বিভিন্ন পর্যটন স্পটগুলোতে টুরিস্ট পুলিশের বাড়তি নিরাপত্তার চাদরে ঢাকা হয়েছে। বিভিন্ন জায়গাগুলোতে তারা সাদা পোশাকে এবং পোশাকের নজরদারি বৃদ্ধি করছে। পাশাপাশি পর্যটকদের যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনায় পোহাতে না হয় সেজন্য তারা বিভিন্ন পদক্ষেপও নিয়েছে বলে তারা আমাদেরকে জানিয়েছে। আমি কথা বলেছিলাম জেলা প্রশাসক শাহ মুজাহিদুদ্দিনের সাথে, তিনি আমাদেরকে জানিয়েছে বান্দরবানের যে পর্যটক কর্পোরেশনের নির্ধারিত যে 74টি পর্যটন সেটা থেকে প্রায় 2-1টি পর্যটন ব্যতীত বাকি 70টি পর্যটন স্পট বর্তমানে উন্মুক্ত রয়েছে, যেখানে পর্যটকরা নির্দ্বিধায় ঘুরে বেড়াতে পারছে এবং পর্যটকরা ঘুরে দাঁড়ানো বা পর্যটন সংশ্লিষ্ট যে সমস্ত আছে তারা যেমন ঘুরে দাঁড়াবে, পাশাপাশি পর্যটন স্পটগুলোতেও কিন্তু জেলা প্রশাসনের উদ্যোগে বিভিন্ন প্রান্তে লেক, নীলাচল, শৈলপ্রবাসী বিভিন্ন জায়গাগুলোতে নতুন স্থাপনা তৈরি করছে, যেখানটায় পর্যটকরা আসলে তারা ঘুরে বেরিয়ে নিজেরা আনন্দ উপভোগ করতে পারবে বলে জানিয়েছে। সব মিলিয়ে আসলে পর্যটনের দীর্ঘদিনে যে ক্ষতিটি হয়েছিল সেই ক্ষতি কিন্তু আসলে এই পর্যটনের যে আগমন শুরু হয়েছে, যে পর্যটন স্পটগুলো মুখরিত হচ্ছে, তাতে কিন্তু তারা আসলে ঘুরে দাঁড়াবে বলে আশা করছে। এই ছিল আমার কাছে পর্যটন নিয়ে সর্বশেষ। হাকিম, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য। দর্শক, আমরা ছিলাম বান্দরবনে, আমরা জানছিলাম সেখানকার পর্যটন পরিস্থিতি এবং যেমনটি আমাদের সহকর্মী আমাদের জানাচ্ছিলেন যে স্থবির অবস্থা থেকে ক্রমেই উন্নতির পথে যাচ্ছে বান্দরবনের পর্যটন পরিস্থিতি এবং এই ডিসেম্বরে কিন্তু বেশ জমজমাট বান্দরবনের পর্যটন পরিস্থিতি। দর্শক, শীতের খবর তো জানাচ্ছিলাম এবং শীতের খবর আমরা আরও জানবো। আমরা চলে যাব সকাল সকাল জয়পুর হাটে, সেখানে রয়েছেন আমাদের সহকর্মী হারুনুর রশিদ, আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছে। হারুনুর রশিদ, শুভ সকাল আপনাকে। এবং যেমনটি দেখতে পাচ্ছি যে আপনি ফসলের একটি ক্ষেতে রয়েছেন এবং কেমন দেখছেন সেখানকার শীত পরিস্থিতি এবং শীতের ফসলের ফলন সেখানে কেমন দেখছেন আমাদের জানাবেন। অতসী, শুভ সকাল। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি শীতের সকালে কৃষকেরা যে ব্যস্ত সময় পার করছেন মাঠে কাজ করতে, সেইখানে আজকে যদি বলি আমি এই শীতের যে আবহাওয়া, এটি কিন্তু সকালেই সূর্য উঠেছে এবং রাতে ছিল কুয়াশা। কুয়াশা যে শিশির ছিল, শিশির ভেদ করে যে সূর্য, এটি ফসলের জন্য একটি আশীর্বাদ। এখানকার যদি আলু চাষি যারা আছেন তারা বলছেন যে আমরা শীতের ঈদ উপেক্ষা করে কিন্তু মাঠে এসে আলু আমরা উঠাচ্ছি। এই আলুটা উঠানোর পর আমরা সেটি বাজারে নিয়ে গিয়ে আমরা বিক্রি করব। তো আরেকটি জিনিস জানিয়ে রাখি যে কয়েকদিন থেকে যে শীতের যে এখানে আবহাওয়া যেটি, সেটি কিন্তু স্বাভাবিক একটি যেটি পরিস্থিতি, আমের যেটি শীতের বলে সেই রকম। কারণ রাতের বেলা শিশির এবং সকালবেলা সূর্য, সেই শিশিরে কিন্তু যে শীতকালীন যে সবজিগুলো আছে, আলু, এখানে কপি, বিশেষ করে এখানে সরিষার যে আবাদগুলো আছে, এই জিনিসগুলো কিন্তু খুবই উপকারে আসবে এই বর্তমান যে আবহাওয়াটা আছে। মাঝে এক সপ্তাহ আগে কিন্তু কিছু কুয়াশাচ্ছন্ন ছিল, সেখানে শীতের সময় কিন্তু দিনের বেলাও হেডলাইট জ্বালিয়ে 2 দিন গাড়ি চালানো হয়েছে, কিন্তু তারপর কিন্তু স্বাভাবিক অবস্থায় রয়েছে। তো এখন পর্যন্ত শীতের যে নিয়ে আমরা জেলা প্রশাসনের কথা বলেছি, যেটি জেলা প্রশাসক আফরোজা আক্তার চৌধুরী, তিনি যেটি জানিয়েছেন যে শীত বস্ত্র কিন্তু মানুষের মাঝে বিতরণ করা হচ্ছে, শীত নিয়ে মানুষের কোনো ভোগান্তি যাতে না হয় সে ব্যাপারে তারা কাজ করছেন। তো আরেকটি কৃষকরা যেটি জানিয়েছেন যে এই ফসলি মাঠে তারা যে এই ফসল মানে শীতের যে এই সকালবেলা এসে তারা কাজ করছেন, এখানে নারী শ্রমিকরা যারা আছেন তারা যেটি জানিয়েছেন যে আমরা পুরুষের সঙ্গে সঙ্গে কিন্তু আমরা ওই শীতের সময় সবকিছু একই বেতনে আমরা কাজ করি, কিন্তু আমাদের মজুরিটা কিন্তু এখানে অনেকটাই কম দেওয়া হয়। কারণ একজন নারী শ্রমিক এখানে যারা কাজ করেন তারা কিন্তু প্রতিদিন 200 টাকা করে, এবং যারা পুরুষ যারা শ্রমিকরা আছেন তারা কিন্তু পান এখানে 700 টাকা, মানে প্রতিদিন তাদের শ্রমের যে মজুরি তারা কিন্তু পেয়ে থাকেন। তাদেরও একটা যেটা এখানে বৈষম্য আছে। আর কৃষকরাও যেটা জানিয়েছেন যে শীতকালীন সবজি আবাদ করে তাদের যে উৎপাদন খরচটা বৃদ্ধি ছিল সেটি কিন্তু অনেকটা সেই কারণে বাজারটা এখন অনেকটাই কম, এই কমের কারণে কিন্তু তারা অনেক ক্ষতিগ্রস্ত হচ্ছেন। তো আজকে যদি বলি যে আমরা যে ফসলি মাঠে আলু আছে, এই আলুটাও কিন্তু পাইকারি তিনি বিক্রি করেছেন 35 টাকা কেজি দরে, কিন্তু সেটি তার উৎপাদন খরচই পড়েছে 38 থেকে 40 টাকা খরচ। তো কৃষকরা যেটি বললেন যে এইভাবে যদি উৎপাদন খরচ বৃদ্ধি এবং বাজার মূল্য কমে যায়,
এটা নিয়ন্ত্রণ না থাকলে তারাও ক্ষতিগ্রস্ত হবে। তো সব মিলিয়ে শীতের যেটাই মানে উৎপাদিত ফসল, এই ফসলগুলো নিয়ে কৃষকরা যেরকম তারা ক্ষতি, যারা ক্রেতারা আছেন তারা যেটি একটু খুশির আমেজে আছেন, তারা স্বল্প মূল্যে তারা শীতের যে সবজিগুলো তারা ক্রয় করতে পারছেন। তো শীতের সবজির মধ্যে যদি আরেকটি জিনিস জানিয়ে রাখি যে প্রতি পিস কপি এখানে বিক্রি হচ্ছে 7 টাকা থেকে 8 টাকা পাইকারি বাজারে, ছিম 20 টাকা কেজি দরে, এবং আলু খুচরা বাজারে বিক্রি হচ্ছে 45 থেকে 50 টাকা কেজি দরে। তো এই ছিল জয়পুরহাটে শীতের সর্বশেষ খবর। অতসী, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য। দর্শক, আমরা ছিলাম জয়পুরহাটে, আমরা সেখানকার শীতের পরিস্থিতি এবং শীতের ফসল সংক্রান্ত খবর জানছিলাম, এবং যেমনটা আমরা আসলে জানতে পারলাম যে উৎপাদন খরচ বৃদ্ধি হবার কারণে কিন্তু উৎপাদকরা শীতের ফসল নিয়ে একটু বিপাকেই পড়েছেন। যদিও শীত পরিস্থিতির খবর যেটি জানতে পারলাম যে শীতে তেমন ভোগান্তি পোহাতে হচ্ছে না জয়পুরহাটের মানুষজনের, কেননা শীত বস্ত্র সেখানে বিতরণ করা হচ্ছে। দর্শক, সকাল 24 আমরা প্রতিদিন পত্রিকা পড়ে থাকি, দৈনিক পত্রিকাগুলোর প্রধান শিরোনামগুলো জানিয়ে দিই আমরা আপনাদের, কেননা যদি আমরা একটু সময় নিয়ে আমরা আপনাদের পত্রিকার খবরগুলো জানিয়ে দিই তাহলে খুব সহজেই কিন্তু দিনের সকল তথ্য সম্পর্কে আপনারা অবগত হতে পারেন। দর্শক, আমরা দেখব আজকের দিনের দৈনিক পত্রিকাগুলোর প্রধান শিরোনাম। আমার হাতে প্রথমে রয়েছে দৈনিক সমকাল পত্রিকাটি। সমকালে প্রথমে যে বিষয়টি নিয়ে সংবাদ শিরোনাম করা হয়েছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, ঐক্য সংস্কার নির্বাচন বিতর্ক, ছাত্র জনতার অভ্যুত্থানে গণহত্যার বিচার, চলমান সংস্কার ও আগামী নির্বাচনের পথ খুঁজতে শুরু হয়েছে দুদিনের জাতীয় সংলাপ। 20টি রাজনৈতিক দলজোট, বিশিষ্টজন, শিক্ষার্থী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এতে অংশ নিচ্ছেন। প্রথম দিনে বিস্তৃত পরিসরে উঠে এসেছে নানা প্রসঙ্গ, সূক্ষ্ম বিতর্ক। এবং আরও একটি সংবাদ শিরোনাম রয়েছে ঠিক নিচে, সংলাপে ডক্টর মোহাম্মদ ইউনূস, সংস্কার ও নির্বাচনের প্রস্তুতি একই সঙ্গে, ভোটার হওয়ার বয়স 17 বছর নির্ধারিত হওয়া উচিত। এবং নির্বাচন নিয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর মন্তব্য করছেন, সংস্কার নিয়ে যত সময় যাবে সমস্যা তত বাড়বে। এবং পত্রিকার ঠিক ডান পাশে আরও একটি সংবাদ শিরোনাম করা হয়েছে, ঘুরে ফিরে সেই 8 জনই স্বাস্থ্যের কেনাকাটায়, সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিকের ছেলে দুষ্টু চক্রের নেতৃত্বে ঘুরে ফিরে কাজ পেয়েছে একই ঠিকাদারি প্রতিষ্ঠান। 25% কমিশনে কাজ পেয়েছে বিতর্কিতারও, নেতা, আমলা ও ঠিকাদার ত্রিমুখী আতাতে হয়েছে দুর্নীতি, শাস্তি না হওয়ায় তারা বারবার সাহস দেখিয়েছেন। এবং পত্রিকার ঠিক নিচের দিকে একটি সংবাদ শিরোনাম রয়েছে, জীবনের নিরাপত্তা নেই, মেলে না শ্রমের মূল্য, নৌযানে হজবরল, পণ্য ও যাত্রীবাহী 2000 জাহাজ শ্রমিকের মানবেতর জীবন, ন্যূনতম মজুরি দেওয়া হয় না, মজুরির স্কেল মানত তাল বাহানা। দর্শক, এই ছিল দৈনিক সমকাল পত্রিকার আজকের দিনের প্রধান শিরোনামে। দর্শক, আমরা দেখব দৈনিক প্রথম আলোয় আজ কি প্রধান শিরোনাম রয়েছে। প্রথম আলোতে আসলে যে বিষয়টি নিয়ে সংবাদ শিরোনাম প্রথমে করা হয়েছে, সংস্কারবিহীন নির্বাচন দেশকে এগিয়ে নিতে পারবে না। জাতীয় সংলাপে মোহাম্মদ ইউনূস, ভোটার হওয়ার বয়স 17 বছর নির্ধারিত হওয়া উচিত বলে মনে করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এবং ঠিক পাশে আরও একটি সংবাদ শিরোনাম আমরা দেখতে পাচ্ছি, অস্থায়ী দপ্তরে কাজ চলবে 5 মন্ত্রণালয়ের, সচিবালয়ে ভয়াবহ আগুন, আগুনের কারণ উৎস কি সেটি অগ্রাধিকার দিয়ে তদন্তের কাজ শুরু করেছে 8 সদস্যের কমিটি। এবং ঠিক নিচে কিন্তু আরও একটি সংবাদ শিরোনাম অত্যন্ত গুরুত্ব সহকারে করা হচ্ছে, গুমের ঘটনা ঘটেছে মূলত রাজনৈতিক কারণে। সাক্ষাৎকার, বিচারপতি মঈনুল ইসলাম চৌধুরী, ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের 15.5 বছরের শাসনামলে গুমের ঘটনাগুলো তদন্তে গঠিত কমিশন আনফোল্ডিং দ্য ট্রুথ শীর্ষক অন্তর্বর্তী প্রতিবেদন জমা দিয়েছে। এই কমিশনের সভাপতি হাইকোর্ট বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি মঈনুল ইসলাম চৌধুরী। এবং আরও একটি সংবাদ শিরোনাম আমরা দেখতে পাচ্ছি, ফিরে দেখা, শুরুতে দমন পীড়ন, শেষে ভঙ্গুর অবস্থা, সক্রিয় অপরাধীরা। দর্শক, এই ছিল দৈনিক প্রথম আলোর আজকের দিনের প্রধান শিরোনামে। দর্শক, আমরা দেখব দৈনিক কালের কণ্ঠে আজ কি প্রধান শিরোনাম রয়েছে। প্রথমে যে সংবাদ শিরোনামটি করা হয়েছে, শিক্ষা প্রশাসনে অস্থিরতা, জনপ্রশাসন সংস্কার কমিশনের সুপারিশ প্রত্যাখ্যান করে কঠোর আন্দোলনের ঘোষণা, সংবাদ সম্মেলনে 15 দাবি, সুস্পষ্ট অগ্রগতি না হলে 31 ডিসেম্বর নতুন কর্মসূচি, গতি নেই মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষায়। এবং ঠিক নিচে আরও একটি সংবাদ শিরোনাম রয়েছে, সংস্কার চান আমলা নির্ভর ব্যবস্থাপনা নয়, আন্দোলনে স্বাস্থ্য ক্যাডার। এবং পত্রিকার ডান পাশে ভীষণ গুরুত্ব সহকারে একটি সংবাদ শিরোনাম করা হয়েছে,
সংস্কারে ঐক্যমত্য, ভিন্ন মত নির্বাচনে সংস্কারবিহীন নির্বাচন দেশকে এগিয়ে নিতে পারবে না বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এবং পত্রিকার নিচের দিকে আরও একটি সংবাদ শিরোনাম করা হয়েছে অত্যন্ত গুরুত্ব সহকারে, সাংবাদিক সহ বেসরকারি সবার সচিবালয়ে প্রবেশ নিষেধ, মধ্যরাতে রহস্য ঘেরা আগুন, তদন্তে তোলা ও সিসি ক্যামেরার ফুটেজে বেশি জোর, ফায়ার ফাইটারদের ডেকে ঘটনা জানতে চাচ্ছেন কর্মকর্তারা, 3 সংস্থার কাছে থাকে সচিবালয়ের চাবি। দর্শক, এই ছিল দৈনিক কালের কণ্ঠের আজকের দিনের প্রধান প্রধান শিরোনামগুলো। আমরা দেখব দৈনিক ইত্তেফাকে আজ কি কি প্রধান শিরোনাম রয়েছে। দৈনিক ইত্তেফাকের প্রথমেই যে বিষয়টি নিয়ে সংবাদ শিরোনাম করা হয়েছে, যেটি নিয়ে আসলে আমরা গত 2 দিন ধরে আমার মনে হয় সকলে আমরা কথা বলছি, সচিবালয়ে আগুনের কারণ জানা যায়নি, তদন্ত শুরু, সিসিটিভি ফুটেজ পুড়ে ছাই, কুকুরের মরদেহ নিয়ে প্রশ্ন, ঘটনার 2 দিন পরও সচিবালয়ের আগুন লাগার কারণ জানা যায়নি, আগুনে 7 নম্বর ভবনের 6 তলা থেকে 9 তলা পর্যন্ত সকল সিসিটিভি ফুটেজ সহ ডিভিআর পড়ে গেছে। দর্শক, ঠিক ডান পাশে আরও একটি সংবাদ শিরোনাম করা হয়েছে এবং যে বিষয়টি নিয়ে আসলে আমরা গত 3টি পত্রিকাতেও সংবাদ শিরোনাম দেখতে পেলাম যে ঐক্যবিহীন সংস্কারবিহীন নির্বাচন দেশকে এগিয়ে নিতে বলে পারবে না, এমনটাই মন্তব্য করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বলেন, ভোটার হওয়ার বয়স 17 বছর হওয়া উচিত। এবং ঠিক পাশে আরও একটি সংবাদ শিরোনাম করা হচ্ছে, আমরা যেন 71কে ভুলে না, যেমনটাই মন্তব্য করছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গণতান্ত্রিক ব্যবস্থায় যাওয়ার প্রধান দরজা নির্বাচন বলেও মন্তব্য করেন তিনি। দর্শক, এই ছিল দৈনিক ইত্তেফাকের আজকের দিনের প্রধান প্রধান শিরোনাম। আমরা দেখব দৈনিক যুগান্তরে আজ কি কি প্রধান শিরোনাম রয়েছে। দৈনিক যুগান্তর আজ প্রথমেই যে সংবাদ শিরোনামটি রয়েছে, বছরে লোপাট সরকারের 100 কোটি টাকা, পেট্রোল পাম্পে যাচ্ছে অপরিশোধিত কনডেনসেট, জ্বালানি তেল নিয়ে প্রতারণায় নষ্ট হচ্ছে যানবাহনের ইঞ্জিন, অনেকে পরিশোধন ক্ষমতার চেয়ে বেশি দেখিয়ে বরাদ্দ নিচ্ছেন কনডেনসেট। এবং আরও একটি সংবাদ শিরোনাম হচ্ছে, যেটি নিয়ে আসলে গত 4টি পত্রিকা আমরা সংবাদ শিরোনাম দেখতে পেয়েছি, সংস্কার নির্বাচন প্রস্তুতি একসঙ্গে চলবে, এমনটাই মন্তব্য করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর। দর্শক, এই ছিল দৈনিক পত্রিকাগুলোর আজকের দিনের প্রধান প্রধান শিরোনাম। দর্শক, স্টিল নিবেদিত সকাল 24-এ সময় হচ্ছে ছোট্ট একটি বিরতি। ফিরে আসছে বিরতির পর, সাথেই থাকুন। আবার আমন্ত্রণ স্টিল নিবেদিত সকাল 24, আপনাদের সঙ্গে আছি আমি অতসী সেন। দর্শক, আজ 28 ডিসেম্বর, আজকের এই দিনে দর্শক আপনাদের যাদের জন্মদিন, আপনাদেরকে জানাতে চাই জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা। এবং আমরা দেখে নেব আজকের এই দিনে বিশেষ ব্যক্তিদের জন্মদিনগুলো। 1939 সালের এই দিনে জন্মগ্রহণ করেন লেখক রিজিয়া রহমান। স্বাধীনতা উত্তরকালের বাংলাদেশের একজন নারী ঔপন্যাসিক ছিলেন। 60-এর দশক থেকে গল্প, কবিতা, প্রবন্ধ, রম্য রচনা ও শিশু সাহিত্যে তার বিচরণ ছিল। তার প্রকাশিত প্রথম গ্রন্থ অগ্নিসাক্ষরা। তিনি 1978 সালে বাংলা একাডেমি পুরস্কার ও 2019 সালে সম্মাননা 21 পদকে ভূষিত হন। 1944 সালের এই দিনে জন্মগ্রহণ করেন মার্কিন প্রাণ রসায়ন বিজ্ঞানী ক্যারি ব্যাংকস মুলিস। তিনি পলিমার শৃঙ্খল বিক্রিয়া পদ্ধতি আবিষ্কারের জন্য বিখ্যাত। 1993 সালে পিসিআর পদ্ধতি আবিষ্কারের জন্য তিনি জাপান পুরস্কার এবং নোবেল পুরস্কার লাভ করেন। তার রচিত ড্যান্সিং ন্যাকেড ইন দ্য মাইন্ডফিল্ড খুবই জনপ্রিয় একটি জীবনী কেন্দ্রিক রচনা। 1911 সালের এই দিনে জন্মগ্রহণ করেন ভারতীয় পরিচালক, চিত্রনাট্যকার ও প্রযোজক ফণী মজুমদার। 1938 সালে তার পরিচালিত প্রথম ছবি স্ট্রিট সিঙ্গারে জনপ্রিয়তা পান। 1955 সালে হ্যাঙ্ক টুয়া মালয় ভাষায় তৈরি করেছিলেন, যা 7ম বার্লিন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে গোল্ডেন বিয়ারের জন্য মনোনীত হয়েছিল। 1922 সালের এই দিনে জন্মগ্রহণ করেন স্ট্যান লি। ছিলেন একাধারে মার্কিন লেখক, সম্পাদক, প্রযোজক ও প্রকাশক। মার্ভেল কমিক্সের প্রধান সম্পাদক তিনি। জ্যাক কার্বি ও স্টিভ ডিটকোর সাথে যৌথভাবে তিনি অসংখ্য কাল্পনিক চরিত্র রূপায়িত করেছেন। দর্শক, আমরা দেখছিলাম আজকের বিশেষ ব্যক্তিদের জন্মদিনগুলো। দর্শক, আজ 28 ডিসেম্বর, আবারও বলছি আপনাদের। এবং আমরা যদি আজকের এই দিনে একটু ইতিহাসের পাতা হাতড়ে বেলাই, তাহলে আমাদের সামনে কিন্তু চলে আসবে অনেক অনেক তথ্য, অনেক অনেক ঘটনা। এবং সেই ঘটনাগুলি দর্শক আপনাদের জানাতে চাই। আমরা দেখব ইতিহাসের এই দিনে কি কি ঘটেছিল।
1836 সালে দক্ষিণ অস্ট্রেলিয়া এবং অ্যাডিলেড প্রতিষ্ঠিত হয়। 1885 সালে ভারতের মুম্বাইয়ে ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন অনুষ্ঠিত হয়। 1908 সালে ইতালির সিসিলিতে 7.2 মাত্রার ভয়াবহ ভূমিকম্প অনুভূত হয়। এতে 75,000-এরও বেশি মানুষ নিহত হন। 1972 সালে বাংলাদেশকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দেয় ঘানা। 2020 সালে মসলিনকে বাংলাদেশের ভৌগোলিক নির্দেশক জিআই পণ্য হিসেবে স্বীকৃতি দেওয়া হয়। 2022 সালে বাংলাদেশে প্রথম মেট্রো রেল উদ্বোধন হয়। দর্শক, আমরা দেখছিলাম ইতিহাসের এই দিনে কি কি ঘটেছিল। চলুন আপনাদের একটি ভিন্ন ধর্মী খবর দিই। মহাকাশ গবেষণায় নতুন ইতিহাস করল মার্কিন মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান নাসা। সূর্যের সবচেয়ে কাছে যাওয়ার বিরল কৃতিত্ব দেখিয়েছে নাসার মহাকাশযান পার্কার সোলার প্রোব। সূর্যের তীব্র তাপের মধ্য দিয়ে যাত্রার সময় কয়েকদিন যোগাযোগহীন থাকার সম্প্রতি মহাকাশযানটি থেকে সংকেত পেয়েছেন বিজ্ঞানীরা। সংশ্লিষ্টদের দাবি, সূর্য থেকে মাত্র 38 লাখ মাইল দূরত্বে পৌঁছাতে সক্ষম হয়েছে প্রোব। বিস্তারিত প্রতিবেদনে। সৌরজগতের ইতিহাসে বিরল নজির গড়েছে নাসার মহাকাশযান পার্কার সোলার প্রোব। প্রথমবারের মতো সূর্যের সবচেয়ে কাছে যেতে সক্ষম হয়েছে নাসার এই মহাকাশযান। পৃথিবী থেকে সূর্যের দূরত্ব প্রায় 9,30 লাখ। এর মধ্যে বায়ুমণ্ডলকে অতিক্রম করে সূর্য থেকে মাত্র 38 লাখ মাইল দূরত্বে পৌঁছাতে পেরেছে মহাকাশযানটি। পার্কার ঘন্টায় 4,30,000 মাইল গতিতে চলার সময় 982 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা সহ্য করেছে। বিজ্ঞানীদের দাবি, লন্ডন থেকে নিউ ইয়র্ক যেতে এই মহাকাশযানের 30 সেকেন্ডেরও কম সময় লাগবে। এতে আছে 11.5 সেন্টিমিটার পুরু কার্বনের ঢাল। সূর্যকে খুব কাছ থেকে পর্যবেক্ষণের ফলে সূর্য ও এর আশপাশের পরিবেশ প্রকৃতি সম্পর্কে বিস্তর ধারণা পাবেন প্রত্যাশা বিজ্ঞানীদের। পাশাপাশি সূর্যের বিভিন্ন উপাদান কিভাবে লাখ লাখ ডিগ্রিতে উত্তপ্ত হয়, সৌরবায়ুর উৎপত্তি কোথায় এবং উচ্চ শক্তির কণাগুলো কিভাবে প্রায় আলোর গতিতে ত্বরান্বিত হয় তা আরও ভালোভাবে বুঝতে সক্ষম হবেন তারা। We have never had a human-made object so close to the sun. মানবসৃষ্ট কোনো বস্তু এর আগে সূর্যের এত কাছে আসতে পারেনি। পার্কারকে সূর্যের কাছাকাছি নিয়ে যেতে এর গতি কমানোর জন্য মধ্যাকর্ষণের সহায়তায় শুক্র গ্রহকে ব্যবহার করতে হয়েছে। কোনোভাবেই গলে না যায়, এজন্য মহাকাশ যানটিতে পুরো কার্বনের ঢাল রয়েছে। And so it's so amazing that we are so close and really getting to measure in detail this material up close. 4, 3, 2. 2018 সালে পার্কার সোলার প্রোবকে সৌরজগতের কেন্দ্র সূর্যের উদ্দেশ্যে পাঠানো হয়। এরই মধ্যে এটি সূর্যকে 21 বার প্রদক্ষিণ করেছে এবং ক্রমেই আরও কাছাকাছি প্রবেশ করেছে। রাখি জেসমিন, চ্যানেল 24। দর্শক, দারুণ একটি প্রতিবেদন দেখছিলাম এবং দেখতে দেখতে অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। দর্শক, আজ এ পর্যন্ত কেউ স্টিল নিবেদিত সকাল 24 আবারও দেখা হবে আপনাদের সাথে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং চ্যানেল 24 এর সাথেই থাকুন।